আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। আমি শাহিন স্যার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আমরা এনটিআরসি এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং আজকে সাধারণ জ্ঞানের 18তম ক্লাস আপনার জন্য। আমরা টোটাল 24টা ক্লাস রেখেছি আপনার জন্য সাধারণ জ্ঞানের, তার মধ্যে আজকে 18তম ক্লাস। এর আগে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা অনেকগুলো 17টি ক্লাস করেছি। আজকের টপিকটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ভালো করে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। আজকের ক্লাসের বিষয় হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু। অর্থাৎ এই যে পরিবেশ আছে আমাদের প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ দূষণ রোধে, পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান আছে, কিছু কনভেনশন আছে, কিছু প্রোটোকল আছে এবং কিছু সম্মেলন হয়েছে পরিবেশকে রক্ষার জন্য। তো আজকের ক্লাসে এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনি যদি জব সলিউশনে প্রিভিয়াস কোয়েশ্চেন খুলে দেখেন, প্রশ্ন ব্যাংক খুলে দেখেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় অ্যাটলিস্ট পরিবেশগত ইস্যু থেকে একটা প্রশ্ন আছেই, কমন টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, মানে যে টপিক থেকে সাম্প্রতিক প্লাস বেসিক দুই ধরনের প্রশ্নই হয়, অন্তত একটি হবেই। সেটি হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু। তো এই ছোট্ট একটি আজকের ক্লাস মোটামুটি ছোট করার চেষ্টা করব আমি, টপিকটাও খুব বেশি বড় না। তো এই ছোট টপিক থেকে আপনি যদি পুঙ্খানুপুঙ্খরূপে আমি যে টপিকগুলো যেভাবে পড়তে বলবো সেভাবে পড়েন, ইনশাল্লাহ আপনি চাকরির পরীক্ষায় এখান থেকে কমন পাবেন, যেখানে একটা মার্কও আপনার চাকরি পাওয়া না পাওয়া এটা নির্ধারণ করে দেয়। সো সবাই খুব গুরুত্ব দিয়ে ক্লাসটি করেন, টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। আর সাথে মুখস্থ অংশে আপনার বই থেকে বিশ্ববিখ্যাত চিত্র এবং চিত্রকর, যেমন মোনালিসা এটি কার চিত্র, অথবা লিওনার্দো দা ভিঞ্চির চিত্র কোনগুলো, হ্যাঁ, এরকম যারা বিশ্বের বিখ্যাত সব চিত্রকর আছেন তাদের সম্পর্কে বইয়ে ছোট্ট একটা চ্যাপ্টার আছে, সেটা থেকে পড়ে নেবেন। তাহলে ক্লাস শুরু করি। আজকে আমরা প্রথমে আন্তর্জাতিক পরিবেশবাদী কয়েকটা সংস্থা পড়ব। আমি বলেছি যে আন্তর্জাতিক মানে বিশ্বের প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট যাকে ইংরেজিতে বলে, এইটাকে রক্ষার জন্য, বিভিন্ন দূষণের হাত থেকে, বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংগঠন আছে। এক সংস্থা সংগঠন আছে, পরিবেশ রক্ষায় কিছু সম্মেলন হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়, সে সম্মেলনের মাধ্যমেও কিছু সংস্থা এবং সংগঠনের জন্ম হয়েছে। আবার পরিবেশ রক্ষায় কিছু কনভেনশন তৈরি হয়েছে পৃথিবীতে, কিছু প্রোটোকল আছে, আবার পরিবেশ সংক্রান্ত কিছু দিবস আছে। এই সবগুলোই আজকের ক্লাসে পড়ব। তো তারই মধ্যে প্রথমেই যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, অর্থাৎ পরিবেশ রক্ষায় যে সংস্থাগুলো কাজ করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে প্রথমেই আপনার জন্য আমি রেখেছি আইইউসিএন। আইইউসিএন, এখান থেকে একটা যে কি কি পড়বেন সেটা প্রথমে একবার বলি, শেষে আরেকবার বলবো। প্রথমত পড়বেন ওই সংগঠন, কনভেনশন বা সংস্থার সংক্ষিপ্ত নাম সাধারণত আমরা জানি, এর পূর্ণ রূপটা কি, নামের সংক্ষিপ্ত রূপ থাকলে তার পূর্ণ রূপটা কি, এটা প্রচুর আসে। আপনাকে জিজ্ঞেস করবে আইইউসিএন এর পূর্ণ রূপটা কি। এটা একটা পূর্ণরূপ, প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, আবার কার্যকর হয়েছে কত সালে। বিভিন্ন চুক্তি, বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তারপর আবার কার্যকর হয়েছে আরেকটা 2-1 বছর পর থেকে। তার মানে প্রতিষ্ঠার সাল, পূর্ণরূপ, প্রতিষ্ঠার সাল, কার্যকরের সাল, সদস্য দেশ, ক্ষেত্র বিশেষে সবগুলোর সদস্য আসে না, ক্ষেত্র বিশেষে সদস্য দেশ, তারপরে হচ্ছে যে এর কাজ কি, ওই সংগঠন, সংস্থা বা ওই কনভেনশন বা ওই প্রোটোকল কি রক্ষা করে। আমাদের পরিবেশে একটা কিছু সংগঠন আছে শুধু গ্রিন হাউস গ্যাস কমানো নিয়ে কাজ করে, কিছু সংগঠন আছে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে, কিছু সংগঠন আছে যারা ওজোন স্তর রক্ষায় কাজ করে, কিছু সংগঠন আছে যারা পারমাণবিক বোমার বিভীষিকা থেকে, পারমাণবিক বোমার ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষার জন্য কাজ করে। তো এইভাবে কোন সংস্থা, কোন সংগঠনের কাজ কি, এটা অনেক বেশি আসে। আর আরেকটি হচ্ছে তার ওই সংগঠন কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সদর দপ্তর কোথায়। আরেকবার বলি কি কি পড়বো এখান থেকে: পূর্ণরূপ, প্রতিষ্ঠার সাল, কার্যকরের সাল, কাজ কি, তারপরে হচ্ছে যে
প্রতিষ্ঠিত হয়েছে কোথায়, কোন দেশ ভিত্তিক সংগঠন সংস্থা এবং তার সদর দপ্তর কোথায়। মোটা দাগে এই 6টি ইনফরমেশন প্রত্যেকটা জায়গা থেকে আমরা পড়ব। তাহলে দেখেন IUCN, এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন। আই মানে ইন্টারন্যাশনাল, ইউ মানে ইউনিয়ন, ফর সি মানে হচ্ছে কনজারভেশন আর অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার মানে পরিবেশ রক্ষার একটি গ্রুপ। এরা কি করে, এরা হচ্ছে প্রকৃতি সংরক্ষণ করে, প্রকৃতি মানে নেচার, এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। ঠিক আছে, এই সংস্থার মূল কাজ আসলে জীববৈচিত্র্য অবস্থা পর্যবেক্ষণ করা এবং তার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তার মানে তারা প্রকৃতি সংরক্ষণ করে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর তাদের মূল কাজ পৃথিবীর জীববৈচিত্র্যের অবস্থা পর্যবেক্ষণ করা। কোন প্রাণীটির বিলুপ্ত প্রায়, আমাদের সমাজে আমরা ছোটবেলায় যে প্রাণীগুলো দেখেছি, যে পাখিগুলো দেখেছি, যে পশুগুলো দেখেছি, তার অনেকগুলোই এখন নেই। আমরা ছোটবেলায় যে গাছগুলো দেখেছি, জীববৈচিত্র্য মানে শুধু মানে প্রাণী মানে জীব নয়, হ্যাঁ, উদ্ভিদও বোঝায়। এবার আমরা ছোটবেলায় অনেক ধরনের উদ্ভিদ, আগাছা, গাছ দেখেছি, ঘাস দেখেছি, যেগুলো কৃষির কারণে, শিল্পের কারণে আজ আর দেখা যায় না। তো এই সংগঠন যেটা করে, ওই বিলুপ্ত হয়ে যাচ্ছে কোন প্রাণী, কোন উদ্ভিদ, কোন পাখি, সেটা আইডেন্টিফাই করে এবং সেইটা কিভাবে রক্ষা করা যায় সেইটা নিয়ে কাজ করে। আশা করি বোঝাতে পেরেছি এই জায়গাটা। বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীর অবস্থা বিবেচনা করে IUCN 1963 সাল থেকে একটি লিস্ট তৈরি করছে। 1963 সাল থেকে তারা একটা লিস্ট তৈরি করছে। ওই যে বললাম বিলুপ্ত হয়ে যাচ্ছে কারা, এই লিস্টের নাম রেড লিস্ট অফ থ্রেটেড স্পিসিস, মানে হুমকির সম্মুখীন, বিপর্যয়ের সম্মুখীন হয়েছে কোন প্রাণী, কোন গাছ, কোন পাখি, কোন পশু, এইটার তার একটা লিস্ট করে এবং ওইটা রক্ষার জন্য কাজ করে। আর সারা বিশ্বের জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। IUCN এর সদস্য কারা? বিশ্বের 160টিরও বেশি দেশ এবং বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি আরো অনেক পরিবেশবাদী সংস্থা, হাজার হাজার বিজ্ঞানী, গবেষক সবাই মিলে এই নেটওয়ার্কে যুক্ত আছেন। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের একটি শহর গ্ল্যান্ড। এই শহরে এই IUCN এর সদর দপ্তর অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে ফ্রান্সের একটি শহর ফ্রন্টেইন ব্লিউতে, এই শহরের নাম। এটা খুব বেশি আসে না, তবে এর সদর দপ্তর কোথায়, IUCN এর সদর দপ্তর কোথায়, এভাবে পরীক্ষায় আসবে। সো এটা আমাদের শেষ হলো। আমরা আরেকটা সংগঠনে যাব যার নাম হচ্ছে WWF। ঠিক আছে, WWF মানে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, বিশ্বের জীববৈচিত্র্যের জন্য একটি ফান্ড। ঠিক আছে, এটা অর্থ মানে ব্যবস্থাপনায় কাজ করে। এটিও সুইজারল্যান্ডের গ্ল্যান্ড ভিত্তিক একটি সংগঠন। তার মানে আমরা বুঝতে পারছি সুইজারল্যান্ডে বেশ কিছু প্রতিষ্ঠান আমরা পাবো যেটা পরিবেশ সংরক্ষণে কাজ করছে। এই সংস্থাটি বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা, প্রকৃতির উপর মানুষের প্রভাব হ্রাস এবং বিপন্ন প্রাণী সংরক্ষণে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট যে কোন দেশ ভিত্তিক এবং কাজটা কি। প্রতিষ্ঠিত হয়েছে 1961 সালে, সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডেই। ঠিক আছে, আর এইটার যে মানে প্রতীক, লোগো, সেটা হচ্ছে এই যে সাদা পান্ডা। এটাও বিলুপ্ত প্রায় একটি প্রাণী। পৃথিবীতে এখন হাতে গোনা কিছু পান্ডা আছে যার বিস্তার একসময় পৃথিবীতে অনেক ছিল। তো এটা হচ্ছে লোগো, খুব বিখ্যাত। তো লোগোটা আসবে না, কারণ পরীক্ষার আপনার তো 4টা অপশনে 4টা লোগো তুলে দিবে না, তাই না? সো এই কয়েকটা তথ্য পড়লেই চলবে। পরেরটাতে যাই, গ্রিন পিচ। খুব বেশি পরীক্ষায় যে সংস্থা থেকে, যে সংগঠন থেকে প্রশ্ন আসে তার মধ্যে এটি একটি, গ্রিন পিচ। গ্রিন পিচ সবচেয়ে বেশি আসে কোন দেশ ভিত্তিক সংগঠন, গ্রিন পিচ কোন দেশ ভিত্তিক সংগঠন, এটা পরীক্ষায় বেশি আসে। দেখেন গ্রিন পিচ, এই গ্রিন মানে হচ্ছে সবুজ আর পিচ মানে কি শান্তি। গ্রিন পিচকে আমরা শাব্দিক বাংলায় অনুবাদ করলে পাই সবুজ শান্তি। আমরা ফেসবুকে পোস্ট দিই বিভিন্ন সবুজ মাঠ, বন বনানী, এগুলোর ছবি দিয়ে, অথবা দেখা যাচ্ছে যে মাঠের ভিতরে একটি
ছোট্ট কুঁড়ে ঘর আমরা ফেসবুকে পোস্ট করি শান্তির নীড়। কেন ওইটাকে শান্তির নীড় বলি? আমরা আমাদের শহরের জীবনে এত সুযোগ সুবিধা, এত ফ্যাসিলিটিস, এত আধুনিক ইনফ্রাস্ট্রাকচার, এইটাকে শান্তির নীড় না বলে ওই যে মাঠের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘর, যেখানে হয়তো ভালো বিছানা নেই, যেখানে থাই গ্লাস নেই, যেখানে বৃষ্টি এলে পানি পড়ে, যেখানে পোকামাকড় ঢুকে, হ্যাঁ, তো এই ঘরটাকে আমরা শান্তির নীড় কেন বলছি? কারণ ওইটা প্রকৃতির মধ্যে, সবুজের মধ্যে, সবুজ প্রকৃতি এগুলো আমাদের মনে প্রশান্তি দেয়। সো এই জন্য আমরা শান্তির নীড় বলি। এবার দেখেন তো গ্রিন পিচ কি নিয়ে কাজ করবে? গ্রিন পিচ, এটা প্রশ্ন আসে যে কি নিয়ে কাজ করে এবং কোন দেশ ভিত্তিক। গ্রিন পিচ সারা পৃথিবীকে সবুজ করে তুলতে চায়, শিল্পায়নের থাবা থেকে বিশ্বকে মুক্ত করতে চায়, ঠিক আছে? এই সারা বিশ্ব যেন সবুজ থাকে, সবুজ শান্তিটা যেন বজায় থাকে, এই লক্ষ্যে গ্রিন পিচ প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের আলাস্কায়। যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটা মানে জায়গায় পারমাণবিক বোমা মাটির তলে দিয়ে সেখানে পরীক্ষা করা হচ্ছিল। এইটার প্রতিবাদ করতে গিয়ে 1969 সালে কানাডার ভ্যাঙ্কুভারে ডোন্ট মেক আ ওয়েভ কমিটি গঠিত হয়। ডোন্ট মেক আ ওয়েভ মানে এর পরে পারমাণবিক বোমার মাধ্যমে কোনো ধরনের ভূমিকম্পন যেন না হয়, এইটা নিয়ে শুরু হয়েছিল। এবং 1971 সালে এই সংস্থাটি, এই কমিটিটি গ্রিন পিচ নাম ধারণ করে। আর এর সদর দপ্তর নেদারল্যান্ডের আমস্টারডামে। মনে রাখতে হবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কানাডায়, এর যাত্রা শুরু হয়েছিল, বাট এর সদর দপ্তর অথবা গ্রিন পিচ নাম ধারণ করে 71 সালে এই নেদারল্যান্ডে। সো এটা নেদারল্যান্ড ভিত্তিক সংগঠন, এর সদর দপ্তর নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রিন পিচ কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই আমরা 71 সাল বলবো, কারণ 69 সালে যেটা হয়েছিল ওটা গ্রিন পিচ নয়, ওটার একটা কমিটি। সো এটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে গ্রিন পিচের কিছু লক্ষ্য আমরা জেনে নিব। পরিবেশ রক্ষায় কাজ করে এটি, স্বাভাবিকভাবে পরিবেশবাদী সংগঠন এটা করবে। শান্তিপূর্ণ প্রতিবাদ করে, এই লাইনগুলো পরে পড়ে নিন। শান্তিপূর্ণ প্রতিবাদ, যদি তারা দেখে যে পরিবেশের হুমকি স্বরূপ কোনো দেশ কোনো কাজ করছে, তখন তারা ওইখানে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়, অবস্থান করে, ধর্মঘট, মানববন্ধন করে, এভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়। জলবায়ু পরিবর্তন প্রতিরোধে তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালায় এবং প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ, সাগর মহাসাগর এগুলো পারমাণবিক বোমার হাত থেকে রক্ষার জন্য প্রচারণা চালায়, উদ্যোগ নেয়। এই হচ্ছে গ্রিন পিচের। নেদারল্যান্ডকে ডাচ বলা হয়, একজন বলছেন, হ্যাঁ নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়, ঠিক আছে। বাংলাদেশের অধিবাসীদের যেমন বাঙালি বলা হয়, নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়। পর্তুগালের অধিবাসীদের পর্তুগিজ বলা হয়, ঠিক আছে। ইংল্যান্ডের অধিবাসীদের ইংলিশ বলা হয়, এভাবেই। পরের সংগঠনে যাব আমরা, ওয়ার্ল্ড ওয়াচ, আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড ওয়াচ পৃথিবীকে পর্যবেক্ষণ করার একটি সংগঠন। এই ওয়ার্ল্ড ওয়াচ এটি কিন্তু ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি সংগঠন। এর জন্ম এবং বেড়ে ওঠা এবং কার্যক্রম পরিচালিত হয় ইউএস এর ওয়াশিংটন ডিসি থেকে। এটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কাজটা কি? এই সংস্থাটি পরিবেশ রক্ষা, বৈশ্বিক উষ্ণতা এবং টেকসই উন্নয়ন নিয়ে গবেষণা করে থাকে। তাহলে ওয়ার্ল্ড ওয়াচ মূলত পরিবেশ সংক্রান্ত একটি গবেষণা প্রতিষ্ঠান, যা পরিবেশের এই কয়েকটা বিষয় নিয়ে গবেষণা করে। পরেরটা হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একজন স্কুল স্টুডেন্ট, লেখাটা পিছনে থাক, মুখে শোনেন। একজন স্কুল স্টুডেন্ট যার নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। তিনি কোথায়? তার বাড়ি সুইডিশ নাগরিক। সুইডেনের স্কুলে পড়ুয়া একটা মেয়ে যার নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। সে স্কুলে যাচ্ছিল। এবার স্কুলের সামনে সে দেখলো যে পরিবেশ নিয়ে একটি মিটিং হচ্ছে সংসদে। তো এরপরে সে জানলো যে আসলে পরিবেশ কি, পরিবেশ কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমরা কিভাবে শিল্পায়ন এর মাধ্যমে পরিবেশ নষ্ট করছি সারা বিশ্বের মানুষ। এটা জানার পরে সে পরিবেশ নষ্ট হলে ফিউচার আমাদের কি হবে এগুলো সে পড়াশোনা করে। পড়াশোনা করে সে বুঝতে পারে যে পরিবেশ রক্ষায় অবশ্যই আমাদের কাজ করতে হবে। এরপরে সে একা একা একটা প্ল্যাকার্ড হাতে করে নিয়ে, পরিবেশ রক্ষা করার দাবিতে একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে সুইডেনের সংসদ, যাকে বলা রাইখস্ট্যাগ, এই সংসদের সামনে দাঁড়িয়ে পড়ে এবং
এরপর থেকে প্রত্যেক শুক্রবার সে স্কুলে না গিয়ে, আমাদের দেশে শুক্রবার স্কুল ছুটি হলেও অন্যান্য দেশে শুক্রবার স্কুল চলে, রবিবার ছুটি থাকে। তো স্কুলে না গিয়ে শুক্রবার সে কি করে, এই পরিবেশ বাঁচানোর জন্য আন্দোলন শুরু করে এবং সে সবাইকে, পৃথিবীর সকল স্টুডেন্টকে এতে মানে একাত্মতা প্রকাশ করার জন্য আহ্বান জানায়। এবং এক সময়ে এই আন্দোলন, এই তার আহ্বান একটা আন্দোলনের রূপ নেয় এবং একে বলা হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার। মানে আজকের শুক্রবারটা আমি ফিউচারের জন্য, ফিউচার যেন আমাদের পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন আমাদের সুন্দর একটি পৃথিবী পায় যেখানে সুস্থভাবে বসবাস করা যায়, এই ফিউচার সুন্দর করার জন্য ফ্রাইডেটা উৎসর্গ করার যে আন্দোলন, সেটাকে বলা হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার। এই আন্দোলনের প্রবক্তা তাহলে গ্রেটা থুনবার্গ, যিনি একজন সুইডিশ নাগরিক। এই জিনিসগুলো এখানে লেখা আছে, একটু ভালো করে পড়ে নেবেন যখন আমি স্লাইডটা দিয়ে দিব। আর তার একটি নাম আছে জলবায়ু কন্যা, তাকে জলবায়ু কন্যা বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এতক্ষণ যে সংস্থাগুলো পড়লাম সেগুলো জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়, এমনি এমনি মানে জাতিসংঘের বাইরে স্বাধীন পরিবেশবাদী সংস্থা। এবার আমরা দেখব পরিবেশ নিয়ে জাতিসংঘ কি বলে, জাতিসংঘের কোনো সংস্থা আছে কিনা। হ্যাঁ, জাতিসংঘের কয়েকটা সংস্থা আছে পরিবেশ নিয়ে কাজ করে, যার এক নাম্বার হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা, গ্রিন পিচ, ওয়ার্ল্ড ওয়াচ, তারপরে হচ্ছে আইইউসিএন, আবার দিবে হচ্ছে ইউএনইপি। তাহলে আপনাকে চিনে নিতে হবে কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত, জাতিসংঘ দ্বারা পরিচালিত। ইউএনইপি প্রথমটা, ইউনাইটেড নেশনস পূর্ণরূপ জানতে হবে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত, আফ্রিকা মহাদেশে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে স্টকহোম সামিটের মাধ্যমে। এই সামিটটা আমরা পরে পড়ব। স্টকহোমে, সুইডেনের স্টকহোমে একটি সম্মেলন হয়েছিল 1972 সালে। সেই সামিটের মাধ্যমে তারা একটা পরিবেশ রক্ষার জন্য জাতিসংঘের আন্ডারে একটা সংগঠন তৈরি করার উদ্যোগ গ্রহণ করে, সেটারই হচ্ছে রূপ ইউএনইপি। স্টকহোম সামিট বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা জিজ্ঞেস করবে বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় হয় অথবা কখন হয়। স্টকহোমে হয়। স্টকহোম কোথায়? সুইডেন, সুইডেনের রাজধানী স্টকহোম। এবার কত সালে হয়? 1972 সালে। আচ্ছা, এই ইউএনইপি কর্মসূচির মাধ্যমে 2005 সালে প্রবর্তন করা হয় চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। এই পুরস্কার বাংলাদেশ লাভ করে। বাংলাদেশ এই চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করে 2015 সালে। এটা এখন আর খুব বেশি আসে না, একটা সময় আসতো। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এটার গুরুত্ব কমেছে। তবে মনে রাখা ভালো, 2005 সালে তারা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার, কে এটা পুরস্কার দেয়? ইউএনইপি, জাতিসংঘের একটি সংস্থা ইউএনইপি, সেটা এই পুরস্কারটা দেয়। 2005 সাল থেকে চলে আসছে, 2015 সালে বাংলাদেশ এটি লাভ করেছিল। আচ্ছা, এরপরে দেখি আমরা কি আছে। ডাব্লিউএমও, এটাও জাতিসংঘের পরিবেশ, মূলত সামুদ্রিক পরিবেশ রক্ষার একটি সংগঠন। ডাব্লিউএমও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে। এটি জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত সংস্থা, সমুদ্র না, দুঃখিত, আবহাওয়া সংক্রান্ত। এটি 1950 সালে গঠিত হয়েছিল। আর গঠনের প্রেক্ষাপট হচ্ছে 1947 সালের আবহাওয়া কনভেনশন। 1947 সালে আবহাওয়া নিয়ে একটি কনভেনশন, একটি সম্মেলন হয়েছিল এবং তারই প্রেক্ষিতে 1950 সালে এটি গঠিত হয়। তো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, লাইনটা। সদর দপ্তর মনে রাখবেন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, আর সদস্য হচ্ছে 193টি দেশ। এছাড়া 193টি সদস্য মোট, এর মধ্যে 187টি দেশ আর 6টি অঞ্চল অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব আইপিসিসি, জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আইপিসিসি। পরীক্ষায় ঠিক এভাবেই প্রশ্নটা আসে, জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের সর্বোচ্চ সংস্থা কোনটি? অনেকগুলো সংস্থা তো অলরেডি আমরা 3টা পড়লাম, তার মধ্যে ইউএনইপি, ডাব্লিউএমও, এটা হচ্ছে আইপিসিসি।
এরপরে হচ্ছে আইপিসিসিসি, এরকম ইউএনএফসিসিসি, এরকম পড়বো। তো এই যতগুলো জাতিসংঘের সংস্থা আছে তার মধ্যে সবচেয়ে বড় সংস্থা এটা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এর পূর্ণরূপ এটা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা, যেটা আগেই বললাম 1988 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আর এটি এই যে আমরা এর আগে পড়লাম ইউএনইপি আর ডাব্লিউএমও, এই দুটির সম্মিলিত সিদ্ধান্তে এই আইপিসিসি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তরও সুইজারল্যান্ডের জেনেভায়। এটি কাজ কি করে? মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে। মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন মানে আমরা এই যে বিভিন্ন শিল্প উন্নত দেশ যেমন আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, তারপর হচ্ছে জাপান, সিঙ্গাপুর, এই যে শিল্পোন্নত দেশ, এরা শিল্পের প্রোডাকশনের জন্য গ্রিন হাউস গ্যাস তৈরি করছে, যার মাধ্যমে আমাদের কি হচ্ছে, ওজোন স্তর একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাপ আটকে গিয়ে পৃথিবীর যে বরফ আছে মেরু অঞ্চলে সেগুলো গলে যাচ্ছে এবং সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো এই কাজগুলো হচ্ছে মানব সৃষ্ট কারণের জন্যই তো, তাই না? তো মানব সৃষ্ট এই কারণগুলো নিয়ে কাজ করে হচ্ছে আইপিসিসি। এটি শান্তিতে নোবেল পেয়েছে 2007 সালে তার কাজের জন্য। পরের সংগঠনে যাব, জিসিএফ এবং জিইএফ, এই দুইটা সংগঠন একসাথে একটু পড়ে নিব। জিসিএফ হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি তহবিল, মানে টাকা পয়সা সংক্রান্ত এখানে জড়ো হয়। এই জিসিএফ প্রতিষ্ঠিত করে ইউএনএফসিসিসি, যেটা নিয়ে একটু পরে আমরা পড়বো ইউএনএফসিসিসি নিয়ে। 2010 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর সোংদু, ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের সোংদু নামক একটি জায়গায়। পরেরটা হচ্ছে জিইএফ, গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি। এটি পরিবেশবাদী একটি নেটওয়ার্ক। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এই দুটো অল্প করে দেখলেই চলবে, ঠিক আছে? এটি রিও কনফারেন্সের মাধ্যমে 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। হালকা করে এই দুইটা প্রতিষ্ঠান দেখে রাখবেন, খুব বেশি এই দুটো আসে না, তবে আগের তিনটা বেশি গুরুত্বপূর্ণ। পরেরটাতে যাই, পরিবেশ বিষয়ক কনভেনশন। এতক্ষণ আমরা দেখলাম বিশ্বে স্বাধীন কিছু সংগঠন যেগুলো পরিবেশ নিয়ে কাজ করে, আবার জাতিসংঘর অন্তর্ভুক্ত 5টি সংগঠন যেটা পরিবেশ নিয়ে কাজ করে। সো এইবার দেখব যে পরিবেশ নিয়ে, পরিবেশ রক্ষায় বিশ্বে কোন কোন গুরুত্বপূর্ণ কনভেনশন হয়েছিল। এই কনভেনশনগুলোর প্রেক্ষিতে এক একটা সংগঠন, এক একটা সমিতি, এক একটা সংস্থা গড়ে উঠেছিল। আচ্ছা, এবার তাহলে প্রথমেই দেখব রামসার কনভেনশন। আমাদের দেশে কিন্তু রামসার কনভেনশনের স্যাম্পল বা আইটেম আছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, রামসার এটা একটি শহরের নাম, ঠিক আছে? রামসার ইরানের একটি শহরের নাম। এই শহরে 1971 সালে, কখন? 1971 সালে ইরানের রামসার শহরে একটি সম্মেলন হলো। এই সম্মেলনে তারা পৃথিবীর এই যে জলাভূমি আছে, জলাশয় এবং জলাভূমি, এটা হচ্ছে কনভেনশন অন ওয়াটারল্যান্ড, মানে জলাভূমি। জলাভূমি কি? খাল, বিল, নদী, নালা, যেখানে পানি বা জল বেঁধে থাকে এবং সেই পানি এবং জলে নানা ধরনের উদ্ভিদ জন্মে, বিভিন্ন জলজ উদ্ভিদ জন্মে, বিভিন্ন ধরনের মাছ, তারপরে হচ্ছে পানিতে আরো অনেক ধরনের কীট পতঙ্গ, পাখি যা থাকে জলাভূমিতে। জলাভূমি মানে বুঝেন বিল, ধরে নেন বিল, সবাই চিনেন, বাংলাদেশে প্রচুর বিল আছে। বিল, হাওড়, এই অঞ্চলগুলোতে যে জীববৈচিত্র্য আছে, শুধু স্পেশালি এইটার উপরে, এইটা সংরক্ষণের উপরে, রক্ষার উপরে 1971 সালে ইরানের রামসার শহরে একটি কনভেনশন হলো বিশ্ব নেতাদের নিয়ে। এই কনভেনশনের সিদ্ধান্ত হলো যে আমরা রামসার সাইট, এই কনভেনশনের স্থানের নাম অনুসারে ওই কনভেনশনের নাম দেওয়া হলো রামসার কনভেনশন। এবং তারা যে যে জলাভূমি সংরক্ষণের উদ্যোগ নেবে, যাকে সংরক্ষণ করতে হবে বলে ওই দেশকে বলবে, সেটা হবে রামসার সাইট। তো বাংলাদেশের উদাহরণ দিই, বাংলাদেশের 3টি রামসার সাইট আছে, 3টি, টাঙ্গুয়ার হাওর, হাকালুকির হাওর আর সুন্দরবন। সুন্দরবনও কিন্তু জলাভূমি। সুন্দরবনের বুকের মধ্যে অনেক নদী আছে, খাল আছে, এখানে অনেক ধরনের পশু পাখি, মাছ, জলজ উদ্ভিদ
বাস করে। সো সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকির হাওর এই তিনটিকে এই রামসার কনভেনশন রামসার সাইট বলে ঘোষণা করেছে। ঠিক আছে, এইবার আপনি চাইলেই সুন্দরবন, তারপরে টাঙ্গুয়ার হাওর, হাকালুকির হাওর এর জীববৈচিত্র্য ধ্বংস করে ফেলতে পারবো না। এটা রক্ষার দায়িত্ব স্বয়ং এই কনভেনশনটা নিয়েছে। এই কনভেনশনের কর্তৃপক্ষ যে দেশের মধ্যে ওই সাইটটা অবস্থিত, ধরুন বাংলাদেশের কথাই বলি, এখন আপনি টাঙ্গুয়ার হাওর, হাকালুকির হাওরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেললেন, আপনার শাস্তি হবে। এই শাস্তিটা বাংলাদেশের সরকারের মাধ্যমে আপনাকে রামসার এই কনভেনশনের আওতায় দেওয়া হবে। ঠিক আছে, সো এখান থেকে গুরুত্বপূর্ণ কি পড়বেন, খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের রামসার সাইট কয়টি ও কি কি। বাংলাদেশের রামসার সাইট আছে তিনটি। এই তিনটি কি কি? সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর আর হাকালুকির হাওর। শেষ রামসার কনভেনশন অ্যান্ড রামসার সাইট। এরপরে আমরা দেখব ভিয়েনা কনভেনশন 1985 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি পরিবেশ নিয়ে সম্মেলন হলো, কনভেনশন হলো। এই কনভেনশনে এটি 1985 সালে ভিয়েনা কনফারেন্সের মাধ্যমে হয়েছিল এবং 1988 সালে এই ভিয়েনা কনভেনশন চালু হয়। ভিয়েনা কনভেনশনের আলোচ্য বিষয় বা উদ্দেশ্য কি ছিল? ওজোন স্তরের সুরক্ষা এবং সিএফসি গ্যাসের উদ্গীরণ এর মানদণ্ড নির্ধারণ। কোন দেশ সর্বোচ্চ কি পরিমাণে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন উৎপন্ন করতে পারবে এবং তার চেয়ে বেশি হলে তাকে জরিমানা দিতে হবে, এই বিষয়টি নির্ধারিত হয়েছিল ভিয়েনা কনভেনশনে। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে ভিয়েনা কনভেনশন কত সালে মানে স্বাক্ষরিত হয় আর কত সালে কার্যকর হয়? 85 সালে স্বাক্ষরিত হয় আর 88 সালে কার্যকর হয়। এর উদ্দেশ্য কি? পরীক্ষায় প্রচুর আসে। ভিয়েনা কনভেনশনের বিষয় কি? ভিয়েনা কনভেনশনের বিষয় হচ্ছে ওজোন স্তরের সুরক্ষা এবং সিএফসি গ্যাস উদ্গীরণের মানদণ্ড নির্ণয় করা। আবার পরীক্ষায় এভাবেও আসে, ওজোন স্তরের সুরক্ষা নিয়ে নিচের কোন কনভেনশনটি স্বাক্ষরিত হয়েছিল? তাহলে অ্যান্সার হবে ভিয়েনা কনভেনশন। আশা করি বোঝাতে পেরেছি। এই ভিয়েনা কনভেনশনের মাধ্যমে ভিয়েনা কনভেনশন দ্রুত বাস্তবায়নের জন্য 1927 সালে স্বাক্ষরিত হয়েছিল মন্ট্রিল প্রোটোকল, যেটা একটু পরেই পড়ব। একটার সঙ্গে আরেকটা জড়িত, তো এই জন্য কোনোটা আগে কোনোটা পরে এভাবে আসছে। পরেরটা হচ্ছে বাসেল কনভেনশন। বাসেল কনভেনশন, এই বাসেল এটা সুইজারল্যান্ডের একটা জায়গা। এখানে 1989 সালে এই কনভেনশনটা গৃহীত হয় এবং কার্যকর হয় 1992 সালে। এই সালগুলো গুরুত্বপূর্ণ। এটার উদ্দেশ্য কি? বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল ও সমুদ্রে নিক্ষেপের প্রবণতা নিয়ন্ত্রণ এবং বর্জ্যের সুষ্ঠু নিষ্কাশনের ব্যাপারে কর্মপরিকল্পনা প্রণয়ন করা। বুঝলেন কিছু? হয়তো বুঝেননি, আমি একটু বুঝিয়ে দিই। দেখেন, বিশ্বের যে দেশগুলো সমুদ্রে জাহাজ চলাচল করায়, উন্নত দেশগুলো বিশেষ করে, ধরেন আমেরিকা, ধরেন ফ্রান্স, ধরেন ব্রিটেন, পর্তুগাল, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, এই দেশগুলোর জাহাজ চলাচল করে সমুদ্রে। এখন আমাদের বাংলাদেশের জাহাজও আছে। এখন জাহাজে কিছু বর্জ্য উৎপন্ন হয়, জাহাজে অনেক বর্জ্য উৎপন্ন হয়, মনুষ্য বর্জ্য বলেন আর কৃত্রিম বর্জ্য বলেন। এই বর্জ্যগুলো একটা সময় যেটা হচ্ছিল যে সোমালিয়া, আফ্রিকার এই গরিব দেশের উপকূলগুলোতে গিয়ে এরা ফেলে দিয়ে আসতো। তার মধ্যে অন্যতম প্রধান একটি দেশ হচ্ছে সোমালিয়া। বিশ্বের বিভিন্ন ধনী দেশ, ধনী ধনী জাহাজ, তারা সোমালিয়ার উপকূলে গিয়ে এই বর্জ্যগুলো সমুদ্রে ফেলে দিত। এর ফলে সোমালিয়ান উপকূলে মাছ, সামুদ্রিক প্রাণীর আবাসস্থল নষ্ট হয়েছিল এবং সোমালিয়ানরা ক্ষতিগ্রস্ত হয়েছিল আর্থিকভাবে। এই জন্যে একটা সময় সোমালিয়ানরা কিন্তু দস্যুবৃত্তি শুরু করে, সোমালিয়ান জলদস্যুর নাম নিশ্চয়ই শুনেছেন। তো এই যে উন্নত দেশগুলো তাদের বর্জ্যগুলো রিসাইকেল না করে এই আফ্রিকার উপকূলে বা যত্রতত্র বিভিন্ন দেশের সমুদ্র সীমার মধ্যে গিয়ে ফেলে আসে, এইটা যেন বন্ধ করা যায় সেই জন্য বাসেল কনভেনশন স্বাক্ষরিত এবং গৃহীত হয়েছিল। এরপরেরটা দেখি, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিবিডি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা স্বাক্ষরিত হয়েছিল 5 জুন 1992 সালে। এটা
ব্রাজিলের রিও ডি জেনেরোতে এই কনভেনশনটা স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশ এটা অনুমোদন করেছিল 1994 সালে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর এই কনভেনশনের কার্যকারিতার জন্য কার্টাগেনা প্রোটোকল এবং নায়োগা প্রোটোকল নামে আরো দুটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল, যেটা আমরা পরে পড়ছি। আমরা এখনো প্রোটোকলের দিকে যাইনি, আমরা কনভেনশন পড়ছি। কনভেনশন আর প্রোটোকল আলাদা জিনিস। আচ্ছা, পরে যাই দেখি বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় ইউএনএফসিসিসি, এটিও একটি কনভেনশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এর পূর্ণরূপ। এর পূর্ণরূপ কি? ইউএনএফসিসিসি মানে কি? ইউএন মানে ইউনাইটেড নেশনস, এতটুকুর মানে অবশ্যই ইউনাইটেড নেশনস। এই এফ মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক। দেখেন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, সংক্ষেপে এটাকে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বলা হয়ে থাকে। ইউএনএফসিসিসি 1992 সালে স্বাক্ষরিত হয়। কোথায় স্বাক্ষরিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরোতে বিশ্ব ধরিত্রী সম্মেলন বা আর্থ সামিট হয় 1992 সালে। যে সেটিও আমরা একটু পরেই পড়বো, আর্থ সামিট কখন হয়, কোথায় হয়। 1992 সালে ব্রাজিলের একটি শহর যার নাম হচ্ছে রিও ডি জেনেরো, এখানে বিশ্ব ধরিত্রী সম্মেলন বাংলা এটাকে বলে, আর ইংরেজিতে এটাকে বলে আর্থ সামিট। ঠিক আছে, এই আর্থ সামিট বা ধরিত্রী সম্মেলনে এই ইউএনএফসিসিসি এটি স্বাক্ষরিত হয়, আর এটি কার্যকর হয়েছিল 1994 সালে। সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখানে স্বাক্ষর করেছিল 1992 সালে এবং অনুমোদন করেছিল 1994 সালে। এর উদ্দেশ্যটা কি? ইউএনএফসিসিসি কেন স্বাক্ষর করা হলো? গ্রিনহাউস গ্যাস হ্রাস করা। ওই যে গ্রিনহাউস গ্যাস নিয়ে আরেকটা সংগঠন আগে দেখলাম, এটাও। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে যে ইউএনএফসিসিসি কি নিয়ে কাজ করে, গ্রিনহাউস গ্যাস কমানো নিয়ে কাজ করে। ঠিক আছে, এর মূল কাজ বার্ষিক জলবায়ু সম্মেলন, কপ সম্মেলন। এটা এত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় দেখবেন কপ 30 কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কপ 31, কপ 32, কপ 27, এইভাবে এই কপ সম্মেলনগুলো কবে কোথায় হবে, গতটা কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, আর সামনেরটা কখন হবে, এই সম্মেলন থেকে প্রচুর প্রশ্ন আসে। তো কপ মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টিজ। এই জলবায়ুর বিভিন্ন অংশীদারদের নিয়ে একটি সম্মেলন। প্র্যাকটিক্যালি বিশ্বের যত জলবায়ু সংক্রান্ত সম্মেলন আছে, কনভেনশন আছে, সংস্থা আছে, তার মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এই সম্মেলন হচ্ছে এই কপ সম্মেলন। প্রত্যেক বছর হয়, এবারও হয়েছে, সামনে বছরও হবে। ঠিক আছে, তো এই কপ এর পূর্ণরূপ কি, এটি কে আয়োজন করে? তাহলে কপ সম্মেলনের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স। কপের পূর্ণ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিজ। আর এটির মাদার অর্গানাইজেশন বা অ্যারেঞ্জার বা অর্গানাইজেশন হচ্ছে ইউএনএফসিসিসি। আচ্ছা, এবার আমরা V20 নিয়ে একটু কথা বলবো। V20 একটি গ্রুপের নাম। V20 এর পূর্ণরূপ হচ্ছে ভালনারেবল 20। তার মানে বিশ্বে পরিবেশ দূষণের ক্ষতির সম্মুখীন 20টি দেশের জোটকে বলা হয় V20, মানে যারা পরিবেশ দূষণের ফলে ক্ষতির সম্মুখীন বা হুমকির সম্মুখীন আছে। ভালনারেবল মানে কি? বিপর্যস্ত। ভালনারেবল মানে বিপর্যস্ত। তো বিপর্যস্তের হুমকির সম্মুখীন হয়ে আছে এরকম বিশ্বের 20টি দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ কেমনে বিপর্যয়ের সম্মুখীন হয়ে আছে? কারণ সমুদ্রের পানির পৃষ্ঠতা বা উচ্চতা যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা জানি খুব বেশি এটা নিয়ে আলোচনা হয়, বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রের নিচে তলিয়ে যাবে। তো সমুদ্রের পানি কেন বৃদ্ধি পাচ্ছে? মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণে। মেরু অঞ্চলের বরফ কেন গলে যাচ্ছে? বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কেন? ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? সিএফসি গ্যাস প্রডিউস করার কারণে। সিএফসি গ্যাস কারা প্রডিউস করছে? চায়না, ব্রিটেন, তারপরে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, এই দেশগুলো যারা বেশি শিল্পোন্নত। তো এই যে যারা গরিব দেশ, মূলত যারা ক্ষতির সম্মুখীন হবে জলবায়ুর মাধ্যমে, তারা মূলত গরিব, আমাদের মতো গরিব দেশ। তো এই 20 জন গরিব মিলে একটি সংগঠন তৈরি করলো যার নাম হচ্ছে ভালনারেবল 20, V20। এরা বললো যে ওই বেটারা
যারা ধনী শিল্পোন্নত দেশ ওরা তো মানে গ্রিন হাউস প্রডিউস করে আমাদের ডুবাই মারবে, আমাদের না খাওয়াই মারবে। সো এর ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। এই যে ক্ষতিপূরণের আন্দোলন করার জন্য, ক্ষতিপূরণের দাবিটা করার জন্য যে সংগঠন তৈরি হলো তার নাম হচ্ছে V20 গ্রুপ। আশা করি বোঝাতে পেরেছি। এই জিনিসটাই বিস্তারিতভাবে লেখা আছে, তবে V20 হলো বর্তমানে এর সদস্য 23। এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, পরিবেশ বিষয়ক সম্মেলন, কপ সম্মেলন, যেটার কথা একটু আগে বললাম। কপ সম্মেলনের আয়োজন করে UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর তারপরে যেন কি ছিল, ফ্রেমওয়ার্ক ফর ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই মাদার অর্গানাইজেশন অর্গানাইজ করে হচ্ছে কপ সম্মেলনের, প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশে হয়। এই কপ সম্মেলন নিয়ে খুব ভালো করে পড়াশোনা করে রাখতে হবে। যে এটা নিয়ে আগেই বলেছি, জন্য আর আলোচনা করছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবছরের কপ সম্মেলন কোথায় হয়েছে বা হচ্ছে, সামনে বছরেরটা, তারপরের বছরেরটা কখন কোথায় হবে, এই জিনিসটা জানা, ঠিক আছে? আর কপের পূর্ণরূপটা কি। আচ্ছা, এরপর বিশ্ব ধরিত্রী সম্মেলন বা আর্থ সামিট, যেটা একটু আগেই বললাম, রিও ডি জেনিরো 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে হয়েছিল। এই বিশ্ব ধরিত্রী সম্মেলন এর মাধ্যমে UNFCCC প্রতিষ্ঠিত হয়েছিল, যেই আলোচনাটা আগেই আমি করে ফেলেছি। সো এখানে আর সময় দিচ্ছি না। পরেরটা হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন বা ওয়ার্ল্ড ক্লাইমেট কনফারেন্স। এটি বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তৃক বিশ্ব জলবায়ু সম্মেলন আয়োজিত হয়েছিল। প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন হয়েছিল 1979 সালে সুইজারল্যান্ডের জেনেভায়। এই দুটো তথ্য জানলেই চলবে এখান থেকে। পরেরটাতে যাই, পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তি ও প্রোটোকল। আমরা এতক্ষণ পর্যন্ত পরিবেশ বিষয়ক সংস্থা পড়লাম, কিছু স্বাধীন সংস্থা, কিছু জাতিসংঘ ভিত্তিক সংস্থা। এরপর আমরা পরিবেশ বিষয়ক বিভিন্ন কনভেনশন পড়লাম, যেমন রামসার কনভেনশন, তারপরে এরকম কয়েকটা কনভেনশন পড়লাম। এরপরে আমরা পরিবেশ বিষয়ক সম্মেলনে আসব, ঠিক আছে? পরিবেশ বিষয়ক প্রোটোকল পড়লাম, এবার হচ্ছে সম্মেলন, না সরি, সম্মেলন পড়লাম, এবার আমরা প্রোটোকলে আসবো। অ্যাকচুয়ালি মন্ট্রিল প্রোটোকল, প্রথমটা মন্ট্রিল প্রোটোকল 1987 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং 1989 সালে এটি কার্যকর হয়েছিল। মন্ট্রিল কোথায়? কানাডায়। কানাডার মন্ট্রিল শহরে 1987 সালে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়। এই প্রোটোকলটা 1989 সালে কার্যকর হয়েছিল। প্রোটোকলের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ওজোন স্তরের জন্য ক্ষতিকারী উপাদান উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা। দেখেন, এটিও ওজোন স্তর নিয়ে কাজ করছে। ওজোন স্তরের ক্ষতি করে এমন উপাদান, কি কি উপাদান, সেগুলো CFC বলে থাকি সাধারণত আমরা, ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে বলি, কয়েকটা গ্যাসের সংমিশ্রণ। এটার উৎপাদন হয় এরকম কার্যক্রম নিষিদ্ধ করা এই মন্ট্রিল প্রোটোকলের কাজ। তো মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর যে করবে, ধরেন মন্ট্রিল প্রোটোকলে অনেকগুলো ধারা তো আছে, তাই না? এই ধারাগুলো তো আমি এখানে আনিনি, এগুলো তো আপনার পরীক্ষায় আসবে না। তো মন্ট্রিল প্রোটোকল সহ প্রত্যেকটা প্রোটোকলের অনেকগুলো ধারা আছে। এই প্রোটোকলে এই কাজ করা যাবে না এবং এই কাজ করতে হবে, এরকম কিছু ধারা আছে। তো যে ওই প্রোটোকলে পড়ার পরে সাইন করবে সে ওই কাজগুলো করতে পারবে না। প্রোটোকলে বলা আছে যে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় এমন কোনো শিল্প প্রতিষ্ঠান চালানো যাবে না। তারপরে পরিবেশের ক্ষতি করে এমন কোনো শিল্প প্রতিষ্ঠান চালানো যাবে না। আবার গ্রিন হাউস উৎপন্ন হলেও তার মাত্রা কতটুকু হতে পারবে সেটা নির্ধারণ করে দেয়া আছে। এবার মনে করেন আমেরিকা ওই প্রোটোকলে সাইন করলো, তাহলে কিন্তু আমেরিকা ওই কাজগুলো আর করতে পারবে না। যদি করে তাহলে তাকে জরিমানা দিতে হবে। এই জন্যে এই প্রোটোকলগুলোতে বিশ্বের সকল দেশ স্বাক্ষর করেনি এবং এই জন্যে এই প্রোটোকলটা বারবার কারেকশন করতে হয়েছে, সংশোধন করতে হয়েছে। 1990, 92, 97, 99 এবং সর্বশেষ 2016 সালে এই প্রোটোকলটি মোট 5 বার সংশোধিত হয়েছে। পরীক্ষা জিজ্ঞেস করবে মন্ট্রিল প্রোটোকল কতবার এ পর্যন্ত সংশোধিত হয়েছে, সর্বশেষ সংশোধন হয়েছে কবে এবং কোথায়, জানতে হবে। পরেরটা হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো জাপানের একটি শহর। কিয়োটো জাপানের একটি শহর। এই শহরে 1997 সালে এই প্রোটোকলটি স্বাক্ষরিত হয় এবং 2005 সালে কার্যকর হয়। এটাও গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস নিয়ে কাজ করে। এই চুক্তিতে স্বাক্ষর করলেও গ্রিন হাউস গ্যাস হ্রাস করার বাধ্যবাধকতা মানতে হবে। বাংলাদেশ এটা অলরেডি অনুমোদন করে দিয়েছে 2001 সালে।
পরেরটা হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা এটি কানাডার একটি শহর। কার্টাগেনা কানাডার। মন্ট্রিল প্রোটোকল আমরা দেখলাম না, মন্ট্রিলের আরেকটি শহরে হচ্ছে কার্টাগেনা। এই কার্টাগেনায় 2000 সালে এই প্রোটোকলটি স্বাক্ষরিত হয় এবং 2003 সালে এটি কার্যকর হয়। এটির কাজ কি? কার্টাগেনা প্রোটোকল জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি। জৈব মানে পৃথিবীর জৈব মানে তো বুঝেন জীব আছে যার, মানে মানুষ, গরু, হাঁস, মুরগি, গাছপালা সহ যত প্রাণী, যত উদ্ভিদ আছে সেগুলোর নিরাপত্তা নিয়ে যেন এগুলো বিলুপ্ত না হয়ে যায়, এই নিয়ে কাজ করার প্রোটোকলের নাম হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। এরপর হচ্ছে নায়োগা প্রোটোকল। এটি স্বাক্ষরিত হয়েছিল 2010 সালে, কার্যকর হয়েছিল 2014 সালে। স্বাক্ষরের স্থান জাপানের নায়োগা। উদ্দেশ্য হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ। কার্টাগেনা প্রোটোকল তো জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য হলোই, এবার স্পেশালি বন্য প্রাণী যেমন বাঘ, সিংহ, হরিণ, হাতি, এরকম বানর, বনে যে প্রাণীগুলো বাস করে, গন্ডার, এগুলো সংরক্ষণ করার জন্য, এগুলোর নিরাপত্তা প্রদানের জন্য এই নায়োগা প্রোটোকল 2010 সালে স্বাক্ষরিত হয়। আপনাকে জিজ্ঞেস করবে নায়োগা প্রোটোকল কখন কোথায় স্বাক্ষরিত হয়, কত সালে কার্যকর করা হয়, নায়োগা প্রোটোকল কোথায় স্বাক্ষরিত হয়, নায়োগা প্রোটোকল আসলে কি বিষয়ক প্রোটোকল, অথবা বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে নিচের কোন প্রোটোকলটি স্বাক্ষরিত হয়েছিল? নায়োগা প্রোটোকল। আচ্ছা, এরপরে আমরা দেখব পরিবেশ সংক্রান্ত কয়েকটি দিবস। আমরা মূলত ক্লাসের অধিকাংশ জায়গা পার করে এসেছি, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শেষ করে এসেছি। আমরা দেখলাম কিছু সংস্থা, কিছু প্রোটোকল, কিছু কনভেনশন, কিছু সম্মেলন। এরপরে আমাদের পরীক্ষায় পরিবেশ সংক্রান্ত যে দিবসগুলো ঘুরে ফিরে আসে সেগুলোর একটা চার্ট আমি আপনার জন্য রেখেছি। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। যত দিবস আসে পরীক্ষায় পরিবেশ সংক্রান্ত, তার মধ্যে সবচেয়ে বেশি আসে পরিবেশ দিবস কবে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে, 5ই জুন। এছাড়াও অন্যান্য সবগুলোই গুরুত্বপূর্ণ। বিশ্ব জলাভূমি দিবস, তারপরে বিশ্ব বন্যপ্রাণী দিবস, আন্তর্জাতিক বন দিবস, পানি দিবস, আবহাওয়া দিবস, বিশ্ব ঐতিহ্য দিবস, তারপরে হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, পরিবেশ দিবস, সমুদ্র দিবস, বাঘ দিবস একটু বেশি গুরুত্বপূর্ণ, হাতি দিবস, বিশ্ব প্রাণী দিবস। এই কয়েকটা দিবসই আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যদি সবগুলো না পারেন তাহলে অন্তত পরিবেশ দিবসটা মনে রাখবেন। আমি একটু ডাবল টিক দিয়ে দিই। জলাভূমি দিবস মনে রাখবেন, বন্যপ্রাণী দিবস মনে রাখবেন, বন দিবস মনে রাখবেন, পানি দিবসও মনে রাখতে হবে। হ্যাঁ, জীববৈচিত্র্য পরিবেশ দিবস, সমুদ্র দিবস, বাঘ দিবস, এটা মনে রাখবেন। যদি সবগুলো মনে রাখতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি সবগুলো নাও পারেন তাহলে এই ডাবল টিক দেওয়া থাকলো যেই দিবসগুলোতে পরিবেশের এই দিবসগুলো সম্পর্কে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, ধারণা রাখতে হবে। তো এই ছিল পরিবেশ নিয়ে আজকের ক্লাস। এই ছোট ক্লাসে যে তথ্যগুলো দিলাম, আমার স্লাইডে যে তথ্যগুলো ছিল, যেগুলো দাগ দিয়ে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে একটাও বাদ দিয়ে পড়বেন না, প্রত্যেকটাই সমান গুরুত্ব দিয়ে পড়বেন। পরিবেশ নিয়ে কত প্রশ্ন আসে যারা অলরেডি পরীক্ষা দেওয়া শুরু করেছেন তারা জানেন, আর যারা দেবেন তারা ভবিষ্যতে বুঝতে পারবেন যে কত ইম্পর্টেন্ট একটা টপিক। সো এর ইম্পর্টেন্সের কথা আর বলছি না, অনেক বলেছি। আজকে বিদায় নিব এখানেই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।